আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আছি চট্টগ্রামে খাতুনগঞ্জ গাইড। এগুলো নিয়ে আপনাদের একদম বেসিক সামারি একটা টিউটোরিয়াল দিয়ে দিই, ঠিক আছে? আমার পাশ দিয়ে দেখেন গাইড যাচ্ছে। তো এই যে মোড়টা, এই মোড়টার নাম হচ্ছে সদরঘাট কালীবাড়ি চট্টগ্রাম। এই মোড়ে বেশ কিছু গোডাউন আছে, এই বরাবর বেশ কিছু গোডাউন আছে, ঠিক আছে? এরপরে চলেন আরো কিছু গোডাউন আপনাদের দেখাই। এইটা হলো চট্টগ্রামের সদরঘাট এরিয়া শুরু। হ্যাঁ, তো এখানে এই যে আমরা টোটালটা ঘুরে আবার এই কর্নার দিয়ে বের হব, ঠিক আছে? তো এইটা হচ্ছে গাইটের জগতে সভাপতি কালাম সাহেবের গোডাউন। এখানে মেইন গোডাউন, এখানে ওনার অসংখ্য গোডাউন আছে, গোডাউনের ওনার অভাব নাই, ঠিক আছে? তো এই বিল্ডিং এর পিছন সাইডে সব ওনার গোডাউন। এরপর এই দুই সাইডে একটা ভিতরে একটা ব্যবসায়ীর গোডাউন আছে, মানে গলিতে গলিতে যে যেখানে জায়গা পাইছে সে সেখানে গোডাউন করছে। আর এই গোডাউনগুলো থেকে মাল যায়, তবে গোডাউন থেকে মাল বিক্রি হয় না। প্রবলেমটা বুঝেন। এটা হচ্ছে চট্টগ্রামের সদরঘাট থানার পাশেই আপনার গোডাউন শুরু। এখন মজার বিষয় হলো যে অনেকে ব্রিলিয়ান্ট আপনার অথবা মেধাবী, ব্যবসায়িক মেধাবী, তারা একদম গোড়ায় যেতে চায়, যে গোড়ায় গেলে বোধহয় কম টাকায় মাল কিনতে পারবো। এই ঘটনাগুলো আগে হতো। আমি যখন খাতুনগঞ্জে ব্যবসায় ঢুকছি, খানস গ্লোবাল যখন ঢুকছে, তারপরে এটাকে আলোতে নিয়ে আসছে, এরপরে যে গোডাউন থেকে মাল বিক্রি হলে মালিকের কত টাকা ক্ষতি হয়, হ্যাঁ, এবং মালিকের কর্মচারীরা কিভাবে 10তলা বাড়ি বানায় ফেলে, সে তথ্যগুলো যখন মালিকদের সামনে তুলে ধরছি, তারা উল্টে আমাকে ধন্যবাদ জানাইছে এবং তারা গোডাউন থেকে মাল বিক্রি করা 100% নিষিদ্ধ করে দিচ্ছে। অর্থাৎ খাতুনগঞ্জ হচ্ছে এই যত গোডাউন আছে, এই গোডাউনগুলোর যে মালিক, তাদেরই দোকান হচ্ছে খাতুনগঞ্জে। তো খাতুনগঞ্জের দোকান থেকে মাল বিক্রি না হয়ে যদি গোডাউন থেকে বিক্রি হয়, যদি 500 টাকা কমে বিক্রি হয়, সেক্ষেত্রে দেখা যায় যে এখানে কিছু বাজে প্র্যাকটিস জন্ম নেয়। অর্থাৎ কি? অর্থাৎ হলো এখানে ম্যানেজার কর্মচারীরা কিছু কমিশন খাওয়ার চেষ্টা করে, ঠিক আছে? তো ওই জিনিসগুলো এখন অনেক বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ায় যেটা হয়েছে যে আপনি যদি গোডাউনের থেকে মাল ডেলিভারি নিতে চান, সেই ডেলিভারিটা আপনাকে গোডাউন থেকেই দিবে, কিন্তু মালটা আপনাকে কিনতে হবে খাতুনগঞ্জের যে মার্কেটে ব্যবসা সমিতি সবাই মিলে যে মালের মূল্য ধার্য করছে আনুমানিক সেরকম মূল্যে। অর্থাৎ মালের টাকা আপনাকে খাতুনগঞ্জে জমা দিতে হবে, চালান ওখান থেকে কাটতে হবে। এরপর যদি বড় পরিমাণে মাল হয় তাহলে এই গোডাউন থেকে মালগুলো বের হয়ে যাবে। এখন এখানে গত 20-50 বছর ধরে অসংখ্য সারা দেশের ব্যবসায়ী ছিল যারা এই গোডাউন টোডাউন চিনে ওই গোডাউনের ম্যানেজারকে কিছু বকশিস টকশিস দিয়ে কমের মধ্যে কিছু মাল বের করে নিয়ে যেত। আবার আরো একটা ঘটনা ঘটে যে দেখা যায়, বলা হয় যে চায়না থেকে অথবা কোনো জায়গা থেকে ওয়ার্ডার শিট আসছে যে 276 বেল মাল এই কন্টেনারে আছে। এখন 276 বেল মাল এই কন্টেনারে আছে। এখন কন্টেনার খোলার পরে এই ফ্যাক্টরি মালিক ম্যানেজার দেখলো যে 277 বেল পাওয়া গেছে, 1 বেল বেশি পাওয়া গেছে। তো তখন ব্যবসাটা আসলে কিভাবে হয়? তখন যে ঘটনাটা ঘটে, গাড়িটা চলে যায়, শব্দ বেশি। তখন যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, খুব মন দিয়ে শুনবেন, আপনার গোডাউনের যে ম্যানেজার, সে ম্যানেজার করে কি 276 বেল মাল আসার কথা ছিল, আসতে 277 বেল। তো ওইখানে আপনার সবচেয়ে দামি যে গাইডটা আছে, যে বেলটা আছে, আইটেমটা আছে, ওই আইটেমটা সরায় ফেলে মালিককে বুঝায় দেয় যে স্যার 276 বেল আসার কথা ছিল না, এই যে 276 বেল। আর ওই 1 বেল মাল যদি শার্ট হয়, দেখা গেলো 70,000 টাকা বিক্রি করে দিছে, 60,000 টাকায় বিক্রি করে দিছে। ও তখন ওই মাল পারলে 50,000 টাকাও বেচে দিয়ে 50,000 টাকার মজা নেয়। আর যেহেতু যারা এখানে ম্যানেজার, তারা হয় মাঝি শ্রেণীর অথবা কর্মী শ্রেণীর, তো তাদের 50,000 টাকা কিন্তু নিলে ব্যাংকের মধ্যে ঢুকে যায়। এইভাবে এক সিজনে মনে করেন যে 10-20টা মালও যদি সে নাই করে ফেলতে পারে, তো তার বাড়ির কাজ শুরু হয়ে যায় অথবা 2 কাঠা জমি কেনা হয়ে যায়। তাহলে আমি কিন্তু একদম র কথাবার্তা সবাইকে শিখায় দেই।
গাইডের জগতে কেউ কোনোদিন আপনাদের জেনুইন কথা শেখায় নাই। আর আমি গার্মেন্টস অথবা কাপড় অথবা গাইডের জগতে ঢোকার পরে একদম সলিড যে কথাগুলো সেগুলোই শেখাই। একটা গোডাউন, এই গোডাউনটা অনেক চলে। হ্যাঁ, এখানে কিছু আপনার ওই কুরিয়ার সার্ভিস আছে, তারপরে ট্রাক সার্ভিস আছে, এগুলোর মাধ্যমে সারা বাংলাদেশে মাল যায়। ঠিক আছে, আমরা কিন্তু জায়গাটা ঘুরে আসতেছি। হ্যাঁ যাও, একটু দ্রুতই যাও যাতে আলো থাকতে একটু দেখানো যায়। তাহলে দেখেন, কেউ কি কোনোদিন একটা মাল কয় টাকা দিয়ে বানাইছে, কোথা থেকে কিনছে, তার কেনা দাম কত, এইটা বলে কি সে কোনোদিন ব্যবসা করতে পারে? মানুষ তো এখন 100 টাকার মাল 1000 টাকায় বিক্রি করে ব্যবসা বাঁচাইতে পারতেছে না। তো সেখানে খানস গ্লোবালের কাছে যদি আপনার সততা অথবা অনেস্টি অথবা জোবায়েদ ভাইয়ের কাছে যদি আশা করেন, তো অনেস্টির যে লেভেল জোবায়েদ ভাই আপনাদের দেয়, জোবায়েদ ভাই যেদিন থাকবে না, মারা যাবে, সেদিন বুঝতে পারবেন যে অনেক কিছু শেখা বন্ধ হয়ে গেল। আর সততা শব্দটা কি জিনিস সেটা হয়তো অন্য কোথাও আপনাকে খুঁজে দেখতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমরা মাঝিরঘাট অঞ্চলটা ঘুরতেছি এবং সন্ধ্যা হয়ে গেল আনফরচুনেটলি, কারণ অন্য কাজে ব্যস্ত ছিলাম, যার কারণে আরেকটু 1 ঘন্টা আগে আসলেই হয়ে যেত। তো এই যে জায়গাটা, এটা সদরঘাটে মসজিদ অথবা কালভার্টের এরিয়া বলে, এই যে পিছনে এটা। তো এখানে অসংখ্য গোডাউন আছে। এই গোডাউনের ভিতরে এই যে সামনে মসজিদটা দেখছেন, এই মসজিদের সামনে গত বছর বাইক অ্যাক্সিডেন্ট করে ট্রাকের নিচে চলে গেছিলাম। তো বেঁচে গেছি, জানে বাঁচিয়ে আর কি। তো এটা কালভার্টের মোড় বলে অথবা মসজিদের মোড় বলে। ঠিক আছে, এটাই হচ্ছে সদরঘাটের সব থেকে প্রথম গাইটের আপনার গোডাউন এরিয়া। এবং এগুলো যখন বন্যা হতো তখন একদম গলা সমান ভিজে খাতুনগঞ্জের ব্যবসায়ীদের অনেক ক্ষয়ক্ষতি হতো। আর ওই ক্ষয়ক্ষতিটার ফয়দা লুটতো দেশের বিভিন্ন ব্যবসায়ী, বড় বড় হোলসেলার, যেমন উত্তরবঙ্গের রংপুর টংপুর ওদিকের হোলসেলার, তারপরে সদরঘাটের হোলসেলার, তারা টাকা নিয়ে ঘুরতো যে ভাই ভেজা মাল দেন। এই যে গলিটা দেখছেন, এই গলির ভিতরে যত গোডাউন আছে সবই হচ্ছে গাইটের গোডাউন। ঠিক আছে, আর অপোজিটে আর পিছন সাইডে হচ্ছে লবণচর অথবা লবণের গোডাউন। ঠিক আছে, তাহলে দেখেন যে এই ভেজা মালগুলো গোডাউন এইসব জায়গায় যখন পানিতে ভিজে যেত তখন অনেক মালামালের ক্ষয়ক্ষতি হতো, ব্যবসায়ীর মাথায় হাত পড়তো। কিন্তু ব্যবসায়ীরা কেন যেন সবাই একতাবদ্ধ হয়ে এই জায়গাটা উঁচু করার জন্য চেষ্টা করে নাই, যে আমাদের সবারই তো ক্ষতি। তাহলে ও চিন্তা করতো যে ওইটুকুন রাস্তা ঠিক করবে, ও চিন্তা করতো আমি আমারটুকুন ঠিক করবো, কারণ এখানে ব্যবসায়ীরা অনেক প্রফেশনাল। এখানে মধুর কথা কেউ বলে না, সবাই 4 আনা পয়সা, ডান দিকে যাও, সবাই 4 আনা পয়সার জন্য একজন আর একজনের গলার পরেও পাড়ায় ধরতে পারে। এই অঞ্চলটাই হচ্ছে বাংলাদেশের এত কঠিন মানে ব্যবসায়ী এরিয়া। তো সবাই চিন্তা করে যে আমার গোডাউনের সামনের জায়গাটুকুন আমি ঠিক করব। এটা করতে করতে মানে আত্মকেন্দ্রিক হইতে হইতে এই জায়গাটার কোনো উন্নতি ছিল না। তো আমি এনাদের সাথে কাউন্সিলিং করে বুঝাইছি যে আপনারা সবাই একটু ছাড় দিয়ে, বছরে যে 20 লাখ 50 লাখ 1 কোটি টাকার ক্ষতি হয়, মাল ভিজে যায়, আপনারা সবাই একটু ছাড় দিয়ে মিলেমিশে গোডাউনের এরিয়াটা উন্নত করেন যেন পানিতে না ভিজে মাল। তাহলে ইচ্ছায় গোডাউন এরিয়াগুলো অনেক উন্নত হয়ে গেছে এবং উঁচু হয়ে গেছে, মাটি ভরাট হয়ে গেছে। অন্য ভিডিওতে দেখবেন, আগের পুরানো গত বছরের ভিডিওতে দেখবেন দেওয়া আছে যে কত উন্নত করে ফেলছে। গোডাউনগুলো চারপাশে ইট দিয়ে দেয়ালের মতো করছে, পানি যাতে কোনোভাবে ঢুকতে না পারে। এবং এখন ওই রাস্তা থেকে ঘুরে এসে এখন আমরা মাতারবাড়ি রোডে ঢুকলাম। এই মাতারবাড়ি রোডে অসংখ্য গোডাউন আছে। এদিকে বেসিক্যালি এটা গোডাউন এরিয়া। ঠিক আছে, দেখেন এটা গোডাউন এরিয়া, চারপাশে খালি গোডাউন আর গোডাউন। এই গলির মধ্যে গলি, বিভিন্ন রকমের গলি আছে। এই গলির মধ্যে ওই খাতুনগঞ্জের ব্যবসায়ীদেরই গোডাউন ভাড়া করা। দেখেন এই জায়গাটা সব গোডাউন, পুরানো গোডাউন, টিন শেড গোডাউন। এই যে গোডাউন, এর ভিতরে অনেক গোডাউনগুলো এখন আধুনিকায়ন চলতেছে। অনেকে এগুলো আবার যুগের সাথে সাথে তাল মিলায় এবং ক্ষয়ক্ষতির মাত্রা কমানোর জন্য গোডাউনগুলো মডার্ন করতেছে। কিন্তু পুরানো গোডাউনগুলোর অবস্থা দেখেন, রাতের অন্ধকারে বোঝা যাচ্ছে যে এগুলো কি অবস্থায় আপনার গোডাউনগুলো। এবং নতুন ফ্ল্যাট বাড়িগুলোর মালিকরাও যেটা করছে, তার নিচতলা গোডাউনের মতো করে দিচ্ছে যাতে বড় অঙ্কের একটা ভাড়া পায়। তাহলে জাহাজ থেকে মাল আসার পরে ফার্স্ট এই গোডাউনগুলোর মাল উঠে। এখন এই গোডাউনগুলো মাল যেহেতু ক্ষয়ক্ষতি হতো, এই ভেজা মালগুলো কি হতো, এই ভেজা মালগুলো আপনার
সদরঘাট, তারপরে বিভিন্ন জায়গার বড় বড় ব্যবসায়ীরা, টঙ্গী, এরা নিয়ে কমের মধ্যে নিয়ে যে কিছুদিন রাখলেই শুকায় যেত। নিয়ে যাইতে যাইতেই তো ঝাঁকা খাইতে খেতে পানি সব ঝরে পড়ে যায়, শুকায় যায়। ঠিক আছে, তো ওইগুলো ভেঙে চুরে বেচে টেচে তারপরে তারা ব্যবসা বাণিজ্য করতো। এখন এই বর্তমানে চট্টগ্রামে 2 নম্বর কর্ণফুলী গেট করার কারণে চট্টগ্রামে বন্যা হলে এখন আর ডুবে না। চট্টগ্রামে বন্যা হলে এখন আর চট্টগ্রাম ডুবে না। এই গোডাউনে থেকে মাল খাতুনগঞ্জে যাচ্ছে ভ্যানে করে, এখান থেকে পিক আপ ভরে ভরে যায়, ভ্যানে ভরে ভরে যায়। তো আমরা মূল কথা আবার ফেরত চলে আসি যে এখন আর গাইটের মাল ভিজে না। ইভেন আপনারা খাতুনগঞ্জে যে দেখবেন প্রতিটা দোকান ঢুকতে গেলে বিশাল একটা দেয়ালের মতো লাফ দিয়ে পার হইতে হয়, কারণ তাদের আমরা সচেতন করছি আমি যে আপনার লস না করে নিজের পকেটে থেকে 5,000 টাকা খরচ করে একটু দেয়াল দিয়ে সুন্দর করেন না, যেন আপনার মালগুলো ক্ষয়ক্ষতি না হয়। 1 বছরে যে টাকা খরচ হয় তার 100 ভাগের 1 ভাগ টাকা খরচ করে দোকানটাকে রেডি করলে অথবা ঠিকঠাক করলেই তো আপনার অনেক টাকা বেঁচে যায়। বছরের পর বছর বোকার মতো এই কাজটা করেন কেন? মন বড় করতে হয় ব্যবসা করতে গেলে, এটা লস হয় না। তো আল্লাহর ইচ্ছায় দেখেন খাতুনগঞ্জের সব দোকানে পানি যাতে না ঢুকে সেই ব্যবস্থা করা হয়েছে এবং এই 2-3 বছরে, এবং খাতুনগঞ্জ এখন মডার্ন হয়েছে। তো আমাকে কে ধন্যবাদ দেয় অথবা দেয় না সেটা আমি জানি না, মুখের পরে বলে অথবা বলে না, বাট এইটুকুন চেঞ্জ খাতুনগঞ্জকে আনার জন্য আমি কাজ করেছি এবং আল্লাহর ইচ্ছা সাকসেসফুল। আমি টাকা দিইনি, আমি কোনো কাজ করে দিইনি, বাট আমি সদুপযোগে দিছি, প্রপার গাইডলাইন দিছি। ওকে, তো এরপরে দেখেন ব্যবসায়ীরা এখন ব্যবসায়ীর স্বার্থে মডার্ন হচ্ছে। তাহলে এটা হচ্ছে পূর্ব মাদারবাড়ি সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, এই যে আমার পিছনে দেখেন, তাহলে মাদারবাড়ি রোড, মাতার বাড়ি, হ্যাঁ, ডান দিকে চলে যাও। এখান থেকে ঘুরে এসে আবার যখন ডান দিকে যাব তখন ওই সেই প্রথম যে গোডাউনটা দেখালাম গাইটের জগতের জনাব সভাপতি জনাব কালাম সাহেবের গোডাউন। ঠিক আছে, তো এইটুকুন জায়গায় হচ্ছে গাইড আসার পরে প্রথম রাখার ব্যবস্থা। আর এরপরে বর্তমানে যাতে গাড়ি ভাড়াটা কম পড়ে এই জন্য খাতুনগঞ্জের আশপাশেও ব্যবসায়ীরা গোডাউন ভাড়া করছে। আগেও অনেক ছিল, এখনো অনেক বাড়তেছে, যাতে একটা মাল দ্রুত ডেলিভারি দেওয়া যায় এবং মালগুলোর খরচ কম হয়, দৌড়াদৌড়ির খরচ কম হয়। হয়তোবা কাস্টমার এমন একটা মাল নেবে যে মালটা শুধুমাত্র এই গোডাউনে আছে, ওই মালটা তাদের ওখানের কোনো গোডাউনে নেই অথবা ওখানের কোনো দোকানে নাই, ওনার দোকানে নাই। তো একটা মালের জন্য এত দূর আনা নেওয়া করে 400-500 টাকা খরচ করে আসলে পোষায় না। তো সবকিছু চিন্তা ভাবনা করে, সময় এবং অর্থের কথা চিন্তা ভাবনা করে তারা এখন গোডাউনগুলো খাতুনগঞ্জের আশপাশেই নেওয়ার জন্য চেষ্টা করতেছে এবং এটাকে আমি সাধুবাদ জানাই এবং এটা প্রচন্ড বুদ্ধিমান এবং ভালো একটা কাজ। তাতে 2 টাকা গোডাউনে বেশি ভাড়া গেলেও সেটা ভালো। ঠিক আছে, তাহলে এই গোডাউন থেকে মাল নেওয়া যায় কি যায় না সেটার উত্তর আপনারা পেয়ে গেলেন যে যতই ব্রেন খাটানো যাই করেন না কেন, টাকা আপনাকে খাতুনগঞ্জে দিতে হবে, চালান ওখানে কাটতে হবে, ওই মার্কেটে যে রেট চলছে সেই রেট অনুযায়ী টাকা দিতে হবে। এরপর গোডাউন মালিক যদি দেখে আপনার অনেক বেশি মাল, তাহলে হয়তো আপনার গোডাউন পর্যন্ত আসার পারমিশন দিবে যে আপনি ওখানে যে আপনার ট্রাক নিয়ে যান, আপনাকে ওখান থেকে মাল ডেলিভারি দেওয়া হবে। আর তাছাড়া গোডাউনে এসে কথা বলা, ব্রেন চালানো, শয়তানি করা, 2 টাকা বাঁচানোর জন্য করুণ কাহিনী বলা, এসব ঢংসং করার টাইম কারো নাই এবং কেউ আপনাকে সেই সুযোগটা দেবে না। জাস্ট ঘাটা ধরে আপনারা বের করে দিবে, চিন্তা করবে এটা সিটার বাটপার আসছে, ওই মিষ্টি মিষ্টি কথা বলে ফায়দা লুটতে আসছে, তা আপনাকে বের করে দিবে। ঠিক আছে, তাহলে অযথা এই ব্রেন খাটাখাটি এগুলো করবেন না, এগুলো করবেন না। যেমন গত বছর এক ভদ্রলোক আমার কাছ থেকে আপনার একটা মাল নিয়ে এরপর উনি ওই ডিবিতে আবেদন করছে যে জোবায়েদ ভাইয়ের কাছ থেকে গাইড নিয়েছিলাম, গাইডটা খারাপ পড়েছে। তা এখন ডিবির যে সাইবার ক্রাইমের হেড, ওই তো আমার অফিসে এসে, উনি তো আমার অফিসে এসে বসে থাকে, সরি ও বলে ফেলছি, অফিসিয়ালি ও বলা যায় না কারণ বন্ধু মানুষ তো। তা যাই হোক, তো উনি আমার অফিসে আসেন, আড্ডা দেন, আমার প্রচন্ড আপন মানুষ। তা আমার ফোন করছে, জোবায়েদ তোমার নামে একজন সাইবার ক্রাইমে করছে, আবেদন করছে, ঘটনা কি বলো তো? তা আমি বললাম যে ভাই উনি গাইডের মাল নিয়ে উনি শোরুমে ব্যবসা উঠাবে, শোরুমে মাল উঠাবে। এখন গাইডের A গ্রেডের মাল,
গাইটের এ গ্রেডের মালটা আসলে কি জিনিস? আচ্ছা, একটা মেয়ে ডিভোর্সি আর একটা ছেলে ডিভোর্সি, এই ছেলে আর মেয়ে দুইজনে হচ্ছে ডিভোর্স, হয় চরিত্রের কারণে, নয় অভ্যাসের কারণে, নয় খাস্টামির কারণে, যে কোনো কারণে। এখন কোনো ঘটক যখন, এখন এই ডিভোর্সিরও আবার বিয়ে হয় না, ডিভোর্সি মেয়েরও বিয়ে হয় না, ডিভোর্সি ছেলেরও বিয়ে হয় না। এখন এক ঘটক ওই মেয়ের বাপের কাছে 10,000 খাবে, ছেলের বাপের কাছে 10,000 খাবে। সে কি করবে? ছেলে পক্ষরে বলবে মেয়ে খুব ভালো, মাথার চুল অনেক লম্বা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হ্যাঁ। আর ছেলের কথা বলবে ছেলের বাড়ি গাড়ি টাকা পয়সার অভাব নেই, খুব ভালো ছেলে। অর্থাৎ কি? অর্থাৎ হচ্ছে 10 আর 10 20,000 টাকার বিনিময়ে ওই ঘটক দুইজনের বিয়ে শাদীর একটা ব্যবস্থা করবে, এবং দুইজনকে ভালো বলতে বলতে এটা একদম মনে করেন যে এভারেস্ট মাউন্টেনের পাহাড়ের উপরে নিয়ে চলে যাবে, যে এত তাদের কোয়ালিটি, যোগ্যতা, সৌন্দর্য। ঠিক আছে? বেসিক্যালি যার কমন সেন্স আছে সে বুঝবে যে এই মেয়েও ডিভোর্স আর এই ছেলেও ডিভোর্স, মানে দুইটারই সমস্যা আছে, সংসার টিকলে ভালো, না টিকলে কিছু করার নাই, যার কমন সেন্স আছে, রাইট? আচ্ছা, তো গাইটের এ গ্রেড, গাইটের মালটা আসলে কিসের জন্য? ফুটপাতের গরিব মানুষের মাল, যেখানে সরকারও পর্যন্ত কোনো ট্যাক্স ব্যাট বসায় নাই, যে গরিবের মাল দানের মতো। এবং এই গাইটের মাল নিয়ে যত মন্ত্রী এমপি থেকে শুরু করে আছে, ওনারা গরিব মানুষকে এটা দান করে, এলাকার মানুষকে দান করে। তো গাইটের মালটা অ্যাকচুয়ালি দান অথবা গরিব মানুষের কাপড়। তো এই গরিব মানুষের কাপড় আপনি এর মধ্যে এ গ্রেড মানে কি ছেঁড়া ফাটা একটু কম, এই জন্য এ গ্রেড বলে জিনিসটাকে একটু হাইলাইট করা হয়, একটু যত দ্রুত বেচা হয়, 2 টাকা বেশি পাওয়া যায় বিক্রি করে। এটা ব্যবসায়ীরা স্বভাবত সিস্টেমেই করে। একজন থানার পুলিশ, একজন ডিআইজি যদি রাষ্ট্রের শপথ করে পোশাক পরে 1000 কোটি টাকার মাল টাকা চুরি করে ফেলাইতে পারে, তা একজন ব্যবসায়ী একটা গাইটের এ গ্রেড মালটাকে যদি ভালো বলে, তা সেটা তো আর অপরাধের কিছু না, অপরাধের কিছু। কিন্তু সে বললো এ গ্রেড ভালো মাল, গাইটের মাল, আপনাকে বুঝতে হবে গরিবের মাল। এইটার মধ্যে এই মাল খুলে প্রতিটা মাল যদি ডান দিকে থেকে বেরো যাও, তোমার শর্টকাট হবে, খাতুনগঞ্জ আমিন মার্কেট যাও, তাহলে একজন এই ভিডিও দেখার পরে অথবা এই গাইড সম্পর্কে যাদের আইডিয়া আছে, পুরনো কাপড়ের ব্যবসায়ী রাতারাতি 2-4-5 বছরের মধ্যে বিভিন্ন বড় বড় মার্কেটে শোরুম বানায় ফেলছে। কেমনে? সেই ভিডিওতে আপনাদের দেখাইছি, যমুনা ফিউচার পার্ক ভিজিট করে আপনাদের আমি দেখাইছি না, যমুনা ফিউচার পার্ক ভিজিট করে দেখাইছি। আরো অনেক ব্যবসায়ীর ক্ষতি হবে, এই জন্য আমি আর দেখাই নাই। তো তারা গাইটের একটা লেডিস টপস লং 100, 150, 200 টাকায় কিনে 3000 টাকায় বিক্রি করছে, 2200 টাকায় বিক্রি করছে, 4000 টাকায় বিক্রি করছে। তো 2200 টাকায় কিনে 4000 টাকায় বিক্রি করতেছে। অর্থাৎ একটা গাইডের মধ্যে যদি 450 পিস মাল পায়, তার মধ্যে মাত্র 100 পিস মাল যদি হয়, তা গাইডটা কিনছিল কত টাকায়? সে গাইডটা কিনছিল আপনার মনে করেন 76,000 টাকা, অরিজিনাল জাপানি গাইড। তা ওনার এই 100 পিস মালেই তো ওনার 4 লাখ টাকা বেচা হয়ে গেছে। ওনারা লাগে কি? ওনারা লাগে কি? আর এই জিনিসগুলো তারা হাইট করতো, তারা বলতো যে থাইল্যান্ড থেকে নিয়ে আসছি, তারপরে পলওয়েল সুপার মার্কেট থেকে নিয়ে আসছি, মানে এমন এমন রাস্তা আপনাদের দেখাইতো যেখানে যে ওই মাল আর খুঁজে পাবেন না। ইভেন আমি এমন একজন ব্যক্তিকে জানতাম, উনি এখন ব্যবসা বাণিজ্য ক্লোজ করে রাজনীতি করে বোধহয় দেশের বাইরে পলাটালে চলে গেছে। উনি মকমলের এবং লেদারের অথবা বিভিন্ন রকমের পার্টি ড্রেস কিনতো। গাইটের মধ্যে পার্টি ড্রেস কোনটার মধ্যে পাওয়া যায় সেই গাইড কিনতো। কেনার পরে ঢাকা শহরের যত উগ্র মেয়ে ছেলে আছে, এই উগ্র মেয়ে ছেলের কাছে এই গাইডের কাপড়গুলো বিক্রি করতো, আয়রন টায়রন করে ফিনিশিং করে, কারণ তার নিজের শোরুমের মধ্যে তার আবার টেইলারিং, মানে অর্ধেকাংশ টেইলারিং ছিল। তো কোনো মালে যদি ফল্ট পড়তো, সে মালটা নিয়ে টেইলারিং করে বসুন্ধরা সিটিতে সুন্দর করে উঠাই দিত। এখন সে জানে যে এই মেয়েটা এই কাপড়টা পার্টি ড্রেস পরে যে কোনো একটা বড় হোটেলে, যে কোনো বিশাল বড় ভিআইপির কাছে একটু নাচানাচি করে, তারপরে নষ্টামি করে 50,000 এক রাতের কামাই নিবে, অথবা 1 লাখ টাকা নিবে বকশিস, হ্যাঁ, মানে সোজা কথা পতিতাবৃত্তি করে। তাহলে ওর কাছে একটা মাল আমি যদি 15,000 টাকা বিক্রি করি, কোনো সমস্যা নাই। এখন আপা আসছে, আপনি আপনার জন্য একটা লেটেস্ট কালেকশন আছে। কি কালেকশন ভাইয়া? আপনি অনেক কাস্টমার এসে দেখতে চাইছিল, আমি কিন্তু কাউকে দিনি, শুধু আপনার কথা মনে করে মালটা রেখে দিছি। এইটা আপনারা যা লাগবে না, যেই আপনারা দেখবো তো মাথা মুথা পুরো খারাপ হয়ে যাবে। এখন আপ্পিরে তো শুনে মাথা খারাপ। এবার আপ্পির কাছে
আপুও না, কাস্টমারও না, ম্যাডামও না, নাম হচ্ছে আপ্পি। হ্যাঁ, তো আপ্পি এই ড্রেসটা 17,000 টাকা। ভাইয়া একটু কম হয় না? সবসময় বেশি করে রাখেন। হ্যাঁ আপনি এইটা যদি আর কেউ হইতো, এটা আমি কম করলে 25,000 টাকা চাইতাম আমি ড্রেসটা। আপনার জন্য শুধু 17,000 টাকা। আপনি জীবনে কোনোদিন আমার কাছে দামাদামি করছেন? না ভাইয়া ঠিক আছে, এটা আমাকে দেখে সন্তুষ্ট হবে তো? আর কি বলেন আপনি? আপনারা দেখলে পুরো মাথা খারাপ হয়ে যাবে। ভাইয়া তাহলে এটা প্যাক করে দেন। তো এইভাবে ব্যবসা বাণিজ্য হয়েছে। একটা কাপড় গাইটের মধ্যে থেকে খুঁজে বের করছে, সেই কাপড়টার কেনা দাম পড়ছে 150 টাকা, 200 টাকা, বিক্রি করছে 17,000 টাকা। আর এই হচ্ছে বাংলাদেশের নষ্ট ফ্যাশন জগতেও গাইটের মাল কিভাবে ঢুকছে সেটা আপনাদের বলে দিলাম। এখন এইগুলো যখন অনেকে গল্প গুজব করে বন্ধু বান্ধবে শিখে, তাহলে মামা তুই ব্যবসা করে এত বড় লোক হয়েছিস, তাহলে আমিও আমার একটু রাস্তা দে, তখন ও হয়তো সে তার বেস্ট ফ্রেন্ডকে এরকম একটা তথ্য দিয়ে দেয় যে ওই জায়গা যাও, ওই জায়গাতে ভালো মাল নিতে পারবা। ঠিক আছে? তো তখন কি হয়? তখন যেটা হয় যে আর একজন ব্যবসায়ী জানে যে গাইটের মালের থেকে কিছু মাল নিয়ে বের করে যদি শোরুমে যদি উঠায় দেওয়া যায়, তাহলে সেখান থেকে রাতারাতি কোটিপতি হওয়া যায়। তো এরকম করতে করতে মুখে মুখে ছড়াতে ছড়াতে অনেক ব্যবসায়ীর মনের মধ্যে ঢুকে গেছে যে গাইটের মালের থেকে ভালো মাল বের করে শোরুমে উঠায় রাতারাতি কামাই করব। তো রাতারাতি কামাই করব। তো এখন ওই যে ডিবিতে যে আমার জন্য আবেদন করছে, তা আমি বললাম যে এখন বল, ব্যানের মাল নিয়ে লাখ লাখ টাকায় মাল বেচবে। এখন আমার মধ্যে সততা খুঁজে, এখন সততা কি আমি পাশার মধ্যে বের করে দিব নাকি ওরে কবি যে ভাই তুমি যদি জানে বাঁচতে চাও তাহলে বাড়ি বলাও। তুমি মিয়া জোবাদ ভাইয়ের সাথে সততা খেলো, আর তুমি 200 টাকার মাল 5,000 টাকায় বেচবা, মিয়া বাটফারি করার জায়গা পাও না। পরে টিভি ওরে মিষ্টি কথা বলে ডাইকে নেই, ইচ্ছা মতো ঠেলা দিয়ে তারপরে মনে করেন যে গাটা ধরে পারলে বের করে দেওয়ার মতো অবস্থা, বুঝছেন? তো দেখেন, এই বক্তা অধিকারকে যেমন আমি ভিডিও করে তারপরে বলে দিচ্ছিলাম যে আপনার যে 76,000 টাকা একটা পোলো গেঞ্জি কেমনে বিক্রি হয়, ওর ডকুমেন্ট খুঁজে পান না, ওর আপনার কোথা থেকে আসছে সেটা খুঁজে পান না। কারণটা কি? কারণটা ওই মালটা কোন একজন বড় লোক ব্যক্তি ফেলে দিছিল ব্যবহার করে, যেটা অক্ষত অবস্থায় আছে। এই ভদ্রলোক গাইটের মধ্যে নিয়ে ওটারে ওয়াশ আয়রন করে ওটারে হ্যাংট্যাগ লাগায়। কারণ ওই পোলো গেঞ্জিটার দাম, যেমন দেখছেন আমি 3টা গেঞ্জি পাইছি গাইটে, যে 3টা গেঞ্জি কোনোটা 1,80,000 টাকার নিচে ফ্রান্সের হান্স ব্র্যান্ড সে বিক্রি করে না। এখন আমি 3টা গেঞ্জি পাইলাম হান্স ব্র্যান্ডের, ওই 3টা গেঞ্জি একদম অক্ষত। টোটাল 10-12টা পাইছি, তার মধ্যে 3টা ছিল, তো ওই 3টা একদম অক্ষত। এখন আমি যদি আমার দোকানে উঠাই দিই যে 70,000 টাকা দাম, তো সবাই চিন্তা করবে, এবং স্পেশাল ডিসকাউন্টে 70,000 টাকা দাম। মানে কি? মানে হলো, এবং অনলাইনে দেখায় দেবো, দেখছেন ভাই এই যে ডিজাইনটা দেখেন হান্স ব্র্যান্ডে 1,80,000 টাকা দাম, আমার কাছে মাত্র 70,000 টাকায় পাচ্ছেন। প্রোডাক্ট তো হান্স ব্র্যান্ডেরই, কোনো কিছুতে কোয়ালিটি তো হান্স ব্র্যান্ডেরই, কোনো কিছুতে তো ধাপ্পাবাজি করার কোনো সুযোগ নাই, অবৈধ প্রমাণ করার সুযোগ নাই। কিন্তু মালটা আসছে মাত্র আমার কাছে 90 টাকায়, 100 টাকাও না, ওই গাইটের মধ্যে 90 টাকায় পেয়ে গেছি। তাহলে দেখেন যে যদি কেউ এরকম ব্যবসা করতে চায়, আর যদি এরকম কিছু মাল গাইটের মধ্যে নেওয়ার পরে সেটা ফিনিশিং আয়রন করে এটাকে তার শোরুমে অথবা অনলাইনে যদি বিক্রি করতে পারে, দেন আলহামদুলিল্লাহ। আমি বলবো আলহামদুলিল্লাহ ব্যবসায়ীর জন্য। এখন সে কত পার্সেন্ট ব্যবসা করলো, কত হাজার পার্সেন্ট ব্যবসা করলো, সেটা তার বিষয়। আর নর্মালি যদি না পাওয়া যায় তাহলে কি করতে হয়? দেখতে হয় তার মধ্যে ছেঁড়া ফাটা মালের পরিমাণ কত। যদি অনেক বেশি না হয় তাহলে সেটা এ গ্রেডের মাল, এ গ্রেডের মাল। তো আপনারা যারা নতুন ব্যবসায়ী অনেক সময় চিন্তা করেন, হ্যাঁ ডান দিকের থেকে খাতুনগঞ্জে চলে যাও। আপনারা যারা নতুন ব্যবসায়ী অনেকে চিন্তা করেন জোবায়েদ ভাই বলছে অথবা ওমকে বলছে গাইটের এ গ্রেডের মাল খুব ভালো হবে, এটা নিয়ে নাকি শোরুমে ব্যবসা করা যায়। তাহলে এরপরে মাল পাওয়ার পরে, একটা গাইটের মাল পাওয়ার পরে যখন এটা দলা মুজ হয়ে বেল হয়ে আসে, এত প্রেসার খায়, এত অল্প জায়গায় এত মাল বাঁধা হয় যে আপনার চেন জিপার পর্যন্ত, মেটালের জিপার পর্যন্ত ফেটে যায়। তাহলে কতটা প্রেসার দেওয়া হয়? তো সেই মালটা খোলার পরে তো আপনি স্টক করে মরে যাবেন।
সবার আগে আপনাকে খুলতে হবে এই মালটা যারা ফিনিশিং করে সেই ফিনিশিং ফ্যাক্টরিতে খোলার পরে আপনাকে আগে সর্টিং করতে হবে যে কোনটা কোনটা ফিনিশিং করলে শোরুমের মতো দেখা যাবে অথবা কাস্টমার বুঝতে পারবে না যেটা ব্যবহার করা মাল, তারপরে সেটাকে ফিনিশিং করে আপনি গাইটে উঠাইতে পারবেন। তবে গাইটের যত এ গ্রেড মাল হোক না কেন সবার আগে আপনাকে সর্বনিম্ন, ওই যে অনেকে আছে না লাভের মাত্রা বেশি চিন্তা করে, আর লাস্টে যখন লাভ না হয় তখন নিজেই স্টক করে মরে যায়। তা এগুলো হচ্ছে পাগলামি, এগুলো কোনো ব্যবসায়ী না, এগুলো হচ্ছে বাংলা কথা ব্যবসায়ী নামের থার্ড ক্লাস স্টুপিড। আপনি গাইটের মাল দিচ্ছেন এর অর্থ হলো এখান থেকে প্রতিটা গাইড খুলে খুলে আপনাকে যে মালগুলো ভালো মানে সেগুলোকে আলাদা করে ফিনিশিং করে আপনার দোকানে শোরুমে অথবা বেশি টাকায় যেখানে বিক্রি করতে পারেন সেখানে উঠাইতে হবে, আর বাকিটা আপনাকে ভ্যানে বিক্রি করতে হবে। আর যদি দেখেন আপনার শোরুমে উঠানোর মতো মাল নাই, যেটা একদম হয় না, শোরুম ক্যাটাগরি কিছু না কিছু মাল বের হবেই। এখন কিছু খুঁতখুঁতে মানুষ আছে না যে ভাই, যেমন গতবার এক ভদ্রমহিলা বলে যে ভাই গাইটের মধ্যে আমি লুঙ্গি পেয়েছি, মেজা কম্বলের গাইটের মধ্যে লুঙ্গি পেয়েছি। এখন মনে করেন যে মেজাজটা যা খারাপ হয়, গাইডটা আসছে কোরিয়া থেকে, কোরিয়ার মানুষরা হোটেলের থেকে কাঁথা কম্বল কমফোর্ট নিয়ে গাইড বানায়। একটা কাঁথা কম্বল কমফোর্টের মধ্যে কেমনে লুঙ্গি আসবে? কোরিয়ানরা কি লুঙ্গি ব্যবহার করে? তাই এইসব আলতু ফালতু কথা শুনলে মেজাজ খারাপ হয়ে যায়। প্লাস এইগুলো জীবনে কোনোদিন এরা ব্যবসায়ী হতে পারবে না, কারণ এরা হচ্ছে বেসিক্যালি থার্ড ক্লাস খুঁতখুঁতে ক্যাটাগরির মানুষ, এবং এরা পাড়াপাড়ি করতে যে নিজের ক্ষতি নিজে ডেকে নিয়ে আসে, নিজের বিপদ নিজের লস নিজেরা ডেকে নিয়ে আসে। ঠিক আছে, তাহলে আপনি যখন গাইড নেবেন সবার আগে আপনাকে মাথায় রাখতে হবে যে এখানে অতিরিক্ত ব্রেন খাটানোর কিছু নাই। নাম্বার 2 হচ্ছে মার্কেটে যে দাম চলতেছে সেই দামে সামঞ্জস্যপূর্ণ দাম, 500 টাকা বেশি কম হলে এটা কোনো সমস্যা না। এরপরে যে গাইডটা খুললাম সেই গাইডটায় যদি অধিক পরিমাণ ছেঁড়া ফাটা অথবা দাগ যদি না থাকে তাহলে সেটা এ গ্রেডের গাইড। এখন কোরিয়ার একটা এ গ্রেডের গাইড যে দাম, কোরিয়ার একটা এ গ্রেডের গাইডের জ্যাকেটের দাম মনে করেন যে 36,000 টাকা। সেখানে আপনার সামর্থ্য কম, আপনি চিন্তা করলেন যে ভাই এ গ্রেডের গাইড মানে পারলে স্বর্গ থেকে আসছে, তাহলে ভাই আমার সামর্থ্য কম, আমার একটা তাইওয়ান অথবা চায়না একটা এ গ্রেডের জ্যাকেট দেন। তা চায়না জ্যাকেটের দাম 12,000 থেকে 16,000 18,000 আছে, আর তাইওয়ান আছে আপনার 15,000 থেকে 20,000। তা যে মালটা 36,000 টাকার কোরিয়ার, ওই মালটাও তো ব্যবহৃত মাল, আর সেইটার অর্ধেক দামে অথবা 3 ভাগের 1 ভাগ দামে যখন একটা চায়না গাইড নিয়ে মনে মনে চিন্তা করতেছেন ইস আমার মাল তো ভালো হয় নাই, আমাকে বোধহয় এ গ্রেড মাল দেয় নাই, মালগুলোর মধ্যে ছেঁড়া ফাটা বেশি, অথবা মালগুলো অত চোখে লাগার মতো না, মন ভরার মতো না, শোরুমে উঠানোর মতো না। প্রবলেম তো আপনার রে ভাই, গাইডের ব্যবসায়ী আলাদের না। কারণ আপনি ভুলে গেছিলেন এটা গরিবদের দান করার কাপড়, যেটা সরকার পর্যন্ত এটাতে ব্যাট বসায় নাই। সরকার এটাকে গরিবদের দান করার জন্য এই ব্যবসাটার পারমিশন দিচ্ছে। আর এরপরে এর মধ্যে যেটা একটু ভালো কোয়ালিটি পাওয়া যায় সেইটাও আপনি নেন নাই, তার 3 ভাগের 1 ভাগ দামে আপনি মালটা নিচ্ছেন। তা আপনার কলিজাটা ভরবে কেমনে বলেন? তাহলে গাইডের ব্যবসা আপনারা যে ভুলগুলো করেন সেই ভুলগুলো দেখালাম। এরপরে কথা হলো আপনাদের বেসিক আইডিয়াটা দিয়ে দিলাম। এরপর লাস্ট কথা হলো যে গাইডের ব্যবসায় সবাই কোটিপতি হইতে পারে না, সবাই উপকৃত হতে পারে না। আমরা খাস গ্লোবাল আপনাদের গাইডের ব্যবসা পার্ট টু পার্ট সব কিছু চোখে আঙ্গুল দিয়ে ভিডিও করে পার্ট টু পার্ট শেখায় দিই যে আপনারা কিভাবে কামাই করবেন। এরপরও দেখা যায় আপনারা যেসব কোশ্চেন করেন শুনলে মেজাজটা খারাপ হয়ে যায়। তখন বোঝা যায় যে একই বই পড়ে সবাই ক্লাসে ফার্স্ট হবে না, তা আপনাদের সবাইকে ব্যবসায়ী বানানো যাবে না। হ্যাঁ, ডান দিকে যাও, ডান দিকে যে বাইরের প্রথম গলিতে না ঢুকে পরের প্রথম গলিতে ঢুকবা। আচ্ছা, তো আমরা খাতুনগঞ্জের কাছাকাছি চলে আসলাম, হয়তো বা এখানের ভিডিও আপনাদের দেখাবো। তো এবার বলি, দেখেন একটা কম্বল, মোটা কম্বল, আপনি সব ভিডিও দেখলেন, সব কথা শুনলেন, এবার বললেন ভাইয়া কম্বল লাগবে, আমি তো গরিব মানুষ, আমার সামর্থ্য কম, হাওলাত বাওলাত করে গরু বন্ধক রেখে
একটা কম্বল নিব ভাইয়া, কম্বলটা যেন ভালো হয়। তো আপনারা মাল দিতে গেলে তো আমার মেজাজটা খারাপ হয়ে যায় সবার আগে। আপনি যখন অভাবী মানুষ, আপনি 30,000, 40,000, 35,000 টাকা দিয়ে একটা কম্বল কিনবেন, এই কম্বলটা বেচতে বেচতে তো আপনার 3 মাস লাগবে। এর মধ্যে দিয়ে একটা আপনি ব্যবহার করবেন, অথবা আপনার বউ নিয়ে যাবে, একটা শালিকের বাসায় দিতে হবে, একটা শ্বশুর বাড়ি দিতে হবে, না হলে আপনার ঘর ধ্বংস হয়ে যাওয়ার মতো অবস্থা। তা আপনার মূলধন লাভ তো এই জায়গায় খাওয়া শেষ, আর সবচেয়ে ভালোটাই তারা বেছে নেবে, এই তো আপনার শেষ। এরপরে যদি আপনি গরিব মানুষই হন, আপনার তো আর প্যাকেট ট্যাকেট করে শোরুমের মতো 3-4 হাজার টাকা দামে বিক্রি করার সুযোগ নাই। তাহলে আপনাকে রাস্তার মালে রাস্তার দামেই বিক্রি করতে হবে, ফুটপাতের দামে। তা আপনি 30,000 টাকার মাল নিয়ে সর্বোচ্চ 40-45,000 টাকায় বেচবেন। তা শুরুতেই তো আপনার পরিবারই 15,000 টাকার মাল খেয়ে দিল। তা আপনি ব্যবসা করে উন্নতি করবেন কেমনে? সময় গেল 3 মাস। তা আপনি গাইটের ব্যবসায় নামে কোনো ফলাফল দেখবেন না। কিন্তু এমন হতো, আপনি কম দামি মাল সোজা চলে যাবে, হ্যাঁ, যে পরের গুলি দিয়ে ঢুকবা। আপনি কম দামি মাল, যেমন একটা বেবি সুইট, আপনি নিচ্ছেন 2 দিনের মধ্যে বিক্রি করে ছেড়ে আবার নতুন নিচ্ছেন। এভাবে 3 মাসে কম করলে 40 বার মাল নিলেন, 40 বেল মাল বিক্রি করলেন। তা একটা বেবি সুইট 12,000, 13,000 টাকা, 14,000 টাকা দিয়ে কিনে এটাকে ন্যূনতম 30,000 টাকা বেচা যায়। 15,000 টাকার কথা একটা আমি রাউন্ড ফিগারে বলি, 15,000 টাকার মাল বেচে 30,000, আবার 2 দিন পরে 15,000 টাকার মাল বেচে 30,000। 3 মাস যদি আপনি এরকম নন স্টপ যদি করতে পারেন, বাদিকে বললাম না এইগুলি দিয়ে, তো আপনি যদি প্রতি 2 দিন পর পর এরকম করতে পারেন, আর 3 মাসে, শীত বাংলাদেশে 3 মাস সর্বোচ্চ থাকে, 3 মাসে যদি 40-50 বার যদি এরকম মাল নিয়ে নিয়ে বেচতে পারেন, তা আপনার কি পরিমাণ টাকা তৈরি হবে? তাহলে আপনি 35,000 টাকার মাল নিয়ে ব্যবসা করছেন 3 মাস, টাকার মুখ দেখেন না। আর আমি 3 মাস ব্যবসা করলাম মাত্র 15,000 টাকা মূলধন নিয়ে, আমি 3 মাস পরে 10 লাখ টাকার মালিক হয়ে গেলাম। তাহলে আপনার বুদ্ধি, কমন সেন্স কত খারাপ! খালি তো ভিডিও দেখতেই থাকেন আর স্বপ্নই দেখতে থাকেন, আর চিন্তা করেন যে আমি বোধহয় কোটিপতি হয়ে যাব জুবায়েদ ভাইয়ের কথা শুনে। কিন্তু বেসিক্যালি আপনার পলিসি তো খারাপ। তা আপনি ভালো হবেন কিভাবে? পলিসি থাকতে হবে, সেগুলো আপনাদের আমরা চোখে আঙ্গুল দিয়ে শিখাই দিই। তো আপনাদের জন্য আমরা আর কি করতে পারি? মন থেকে, সততার সাথে এবং পারফেক্টভাবে আর কি করতে পারি বলেন আমাদের? তাহলে বন্ধুরা, আশা করি খাতুনগঞ্জের গাইটের ব্যবসা সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দিতে পারলাম। আর এবার খাতুনগঞ্জ কতটুকু কোন জায়গা দেখেন, দেখাই দিই আপনাদের। এখানে আছে আপনার সুন্দরবন কুরিয়ার, নতুন করে আসছে এবছর। এরপর আছে এখানে আপনার জননী পার্সেল সার্ভিস। যারা আসেন নাই এখানে কখনো, তাদের জন্য দেখায় দিই। আর যারা আসছেন তারা তো আলহামদুলিল্লাহ। ভাই ভালো আছেন? তো আসতেছি ভাই, আসতেছি। এরপর এই গলিটাতে নতুন করে গাইটের গোডাউন শুরু হয়েছে, হ্যাঁ, এটা সওদাগর এক্সপ্রেস। তারপরে জাস্ট এটা 5 মিনিটের রাস্তা, 5 মিনিট না, 2-3 মিনিটের রাস্তা, 2-3 মিনিট দেখালেই শেষ, ঠিক আছে? তো এই হলো এই গাইটের জগতের এই কর্নার ফার্স্ট গোডাউন। এখান থেকে যে গোডাউন, শোরুম প্লাস গোডাউনও ইনাদের আছে। এখানে এসে পরিবহনের মালগুলো জমা দিতে হয়, এখান থেকে মানুষ মাল নেয়, আর সবগুলো দোকান এভাবেই সাজানো সুন্দর করে, হ্যাঁ। তারপরে এই গলির মধ্যে কিছু দোকান আছে গলির মধ্যে। আর এরপরে ডান সাইডে এখানে আছে আপনার করতোয়া, এজেআর, আর হচ্ছে এসএ পরিবহনের কুরিয়ার সার্ভিসগুলা। একদম খাতুনগঞ্জের ঠিক যে মোড়টা, গাইটের জগতে একদম 0 পয়েন্ট, সেই 0 পয়েন্টে। আর 2 সাইডে আপনার অসংখ্য এরকম দোকান, অসংখ্য দোকান। দুই সাইডে অসংখ্য দোকান আছে, ঠিক আছে? দেখেন আপনাদের দেখায় দিই, এইটুকুন জায়গায় খাতুনগঞ্জ, এইটুকুন জায়গায় খাতুনগঞ্জের গাইটের মার্কেটটা। এরপর এই গলির মধ্যে অনেকগুলো গোডাউন আছে, দোকান আছে, গোডাউন এবং দোকান। এই রাস্তাতে অনেকগুলো দোকান আছে। এর আশপাশে ভিতরে কিন্তু অনেক গোডাউন আছে, ঠিক আছে?
অনেক গোডাউন আছে। আর এরপরে ডান সাইডে কিছু দোকান আছে, ওই যে রাস্তা দেখা যাচ্ছে এইটুকুন। আর বাম সাইডে, এখানে ডান সাইডে কিছু দোকান আছে, ওখানে ডানে বামে একটু কিছু দোকান আছে। তো এটি কিন্তু আপনার খাতুনগঞ্জের টোটাল চেহারা, মানে এই 3 রাস্তার মোড়টা। একটা হচ্ছে এদিক দিয়ে ঢুকা যায় বের হওয়া যায়, একটা এদিক থেকে ঢুকা বের হওয়া যায়, আর এই হচ্ছে গাইটের জগৎটা। ওকে, তাহলে আশা করি খাতুনগঞ্জ এই গাইটের মার্কেটটা কত ছোট সেটা আপনার দেখা শেষ। জাস্ট 2 মিনিট লাগে না বোধহয় টোটাল হেঁটে এপাশ ওপাশ পার হয়ে যেতে। আর ওই মাঝির ঘাটে যেখানে গিয়েছিলাম ওখানে হচ্ছে মেইন গোডাউনগুলো। আর এখানে বিভিন্ন বিল্ডিং এর পিছনে অনেক গোডাউন আছে, নিচে আন্ডারগ্রাউন্ডে অনেক গোডাউন আছে, এই আর কি। এরপরে খাতুনগঞ্জের গাইটের আরো একটা বৈশিষ্ট্য হলো যে প্রতিদিন মালের রেট আপ ডাউন করে, প্রতিদিন। কারণ ইনারা 8 মাস বসে থাকে, কখন শীত আসবে তখন কিছু মাল বিক্রি করবে। তো 8 মাস একটা গোডাউনে 1 কোটি 2 কোটি 5 কোটি টাকা ইনভেস্টমেন্ট করে রেখে দিলে, তারা যদি 2000 গাইড যদি এই 3 মাসে যদি বিক্রি করে একজন ব্যবসায়ী, তার 5 কোটি টাকার মাল গোডাউনে পড়ে আছে 8 মাস ধরে, তাহলে এই সময়টাতে তারা যে মালটা বিক্রি করবে তারা তাদের মতো করে একটা প্রফিট অ্যাড করে তারপরে মালটা বিক্রি করে, যেন সারা মাস তারা সারা বছর যেন তারা টিকে থাকতে পারে। সো এখানে ফিক্সড কারো কোনো ইয়ে নাই, গাইটের মালের কোনো দাম নাই। আবার এখানে কিছু কিছু ব্যবসায়ী আছে অনেক কোটি টাকার মালিক, অথবা 2-3 জন মিলে অনেক টাকার মালিক। তো দেখা যায় গতবার যেমন আমি একটা ভিডিও করে 2-1টা আইটেমের কথা বলে দিচ্ছি, তারা সব শোরুমের থেকে, তাদের গোডাউন থেকে সব মাল কালেক্ট করে নিয়ে নিজেদের নামে রিজার্ভ করে সিন্ডিকেট করে ফেলছে। তখন আবার কেসে এক রাতেই চায়না গাইটের দাম 1800 টাকা বেড়ে গেছে, বেবি সুইটের দাম। তো এই ঘটনাগুলো ঘটে। ব্যবসা তো, ব্যবসা মানেই তো চাল, ব্যবসা মানেই চাল, এবং মাল যখন থাকবে না তখন সেটা একটু বেশি দামে বিক্রি করে একটু ফয়দা লুটা, এটাই তো ব্যবসা। অ্যান্ড এটাকে তো সিন্ডিকেট বলা যায় না অফিসিয়ালি, অথবা লিগ্যাল ভাষায় আপনারা যেটাকে সিন্ডিকেট বলেন, যে অমুকে সিন্ডিকেট আছে তমুকে সিন্ডিকেট, অ্যাকচুয়ালি এটা সিন্ডিকেট না, এটা হচ্ছে ব্যবসায়িক চাল। ব্যবসাকে ব্যবসার ভাষায় কথা বলতে হবে, কাউকে কখনো ছোট করে কথা বলা যাবে না, কারোর জন্য শত্রুতামূলক কথা বলা যাবে না। সে একটা ধান্দা পাইছে, তার সামর্থ্য আছে, সে মাল সব নিজের করে রাখছে, এরপর সে তার রেটে বিক্রি করতেছে, 2 টাকা বেশি লাভ পাচ্ছে। তা সে যে এতশো কোটি টাকা ইনভেস্ট করছে, তা সেটা তাকে লাভ বের করবে না, করবে তো, এটাকে সিন্ডিকেট বলা যায় না। ঠিক আছে, তো দেখা যায় যে প্রতিদিন সকালে দুপুরে রাতে 3 বার মালের রেট দাম সবকিছু চেঞ্জ হয়, এখানে ফিক্সড কোনো ইয়ে নাই। আবার ব্যবসা করতে যে এক ব্যবসায়ী বলবে যে ভাই ওর কাছে 12,000 টাকায় মালটা নিচ্ছেন, আমার কাছে তো আরো 200 টাকা কমে পাইতেন। আরে ভাই আপনাকে খারাপ মাল ধরেছে, আমারটা বেশি ভালো। আর এই কথাটা শুনে যখন কাস্টমারের মন খারাপ হয় অথবা কাস্টমার দ্বিধাদ্বন্দ্বে ভোগে, কাস্টমার একবারও চিন্তা করে না ও আমি যে কাস্টমার, আমাকে পাওয়ার জন্য এই কথাটা বলছে। এই সেন্সটা যখন কাস্টমারের কাজ করে না, তখন দেখা যায় তার কমপ্লেনের অভাব নেই। ভাই আমাকে খারাপ মাল দিচ্ছেন, তখন তার নিজের মালের প্রতি তার আস্থা নষ্ট হয়ে গেছে। ভাই আমাকে খারাপ মাল দিচ্ছেন, ভাই অমুক দিচ্ছেন, ভাই আমার বোধহয় A গ্রেড না দিয়ে C গ্রেড মাল দিচ্ছেন। মানে ওইগুলো হচ্ছে হাফ লেডিস কোয়ালিটি 3rd ক্লাস কাস্টমার আছে না, যার নিজের কোনো ব্যক্তিত্ব নাই, নিজের কোনো জ্ঞান নাই, নিজের কোনো বুদ্ধি নাই, এরকম 3rd ক্লাস কোয়ালিটির কাস্টমার। তারাই শুধুমাত্র এইসব ডিস্টার্ব করে মাল কেনার পরে এবং আপনার বিরক্তি করে, এবং তারা আজকের দুর্না মোড়ে বলে, ওর দুর্না মোড়ে বলে, লাস্টে যে ওরা নিজেরা জীবনে কোনোদিন ব্যবসা করে ভালো করতে পারে না। তাহলে ব্যবসায়ী হতে গেলে ঠান্ডা মাথার হতে হবে, আস্থা রাখতে হবে, এক জায়গা থেকেই মালামাল কেনার চেষ্টা করতে হবে, যতক্ষণ না পর্যন্ত বড় ধরনের খারাপ মাল আপনারকে যদি ব্যবসায়ী খারাপভাবে না দেয় ততদিন পর্যন্ত তার সঙ্গে থাকতে হবে। তো এই সব কিছু আপনাদের শেখাই দিলাম। এরপর আমি বলবো, সবসময় যেটা বলি, যে আপনারা আপনাদের মেধা দক্ষতা বলে নিজেরাই যদি মাল কিনতে পারেন আলহামদুলিল্লাহ। আর এরপরে আমরা কি করি, আমরা আপনাদের হয়ে ভালো মাল বিভিন্ন গোডাউন থেকে খুঁজে 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 আপনাদের দিয়ে থাকি, বিনিময়ে সামান্য কিছু সার্ভিস চার্জ নেই, যেটা আমাদের ব্যবসায়িক প্রফিট বলা হয়। ঠিক আছে, কারণ এই যে মালটা যখন কিনে আনে তখন সে বেচে কিনে আনতে পারে না, তখন তাকে মাল দিয়ে দেওয়া হয়, দেওয়ার পরে সে টের পায়, দোকান মালিক টের পায় যে তাকে কি কি মাল দেওয়া হয়েছে, লিস্টটা পায়। এরপরে সে চিন্তা করে আমাকে এই মালগুলো যেভাবে বিক্রি করতে হবে, কিন্তু সে কিন্তু কখনোই বলতে পারে না যে ভাই আমাকে 20টা বেবি সুইট দেন। এভাবে মেইন গোডাউন থেকে
ইম্পোর্টারের কাছ থেকে মালটা আনার তার কোনো সুযোগই নেই। সে শুধু বলতে পারবে আমাকে 20টা মাল দেন। এখন এই 20টা মালের মধ্যে কি আসবে সে নিজেও জানে না, এবং এইটা হচ্ছে এখানে রুলস, নিয়ম। তাহলে উনি যা পাবে সেটাই বেচার জন্য ওনাকে এ গ্রেড বলতে হবে এবং ভালো বলতে হবে। আর আমরা কোনো গোডাউন করি না, কারণ আপনাদের কাছ থেকে টাকা নিয়ে আমরা মার্কেট ঘুরে ঘুরে, গোডাউন ঘুরে ঘুরে সবচেয়ে ভালো মালটা আমাদের বিবেক বুদ্ধি দিয়ে বেছে আপনাকে দিয়ে দিই। আর ওই আস্থাটা আপনারা যারা আমাদের কাছে করেন তারা আমাদের উপর দায়িত্ব দেন যে ভাই আপনারা আমার তরফ থেকে ভালো একটা মাল ম্যানেজ করে আমাদের দেন, যাতে সেটা থেকে কিছু ব্যবসা হয়। এর বাইরে আমরা নিজেরা ইম্পোর্টার না, অথবা আমরা এখানে খাতুনগঞ্জের কোনো দোকানদার না, কোনো কিছু না। একদম কাট ক্লিয়ার কথা। বিভিন্ন ভিডিওতে বোধহয় 450 থেকে 500 ভিডিও আমাদের 3টা চ্যানেলে দেওয়া আছে, সব জায়গাতে বলা আছে। তো আজকে যেহেতু সামারি ভিডিও লিখলাম, আর ফার্স্ট টু লাস্ট কেউ না টেনে পুরোটাই দেখবেন, তো আশা করি সব বুঝে যাবেন। আমরা যেটা করি, আমাদের হেড অফিস ঢাকাতে, আমাদের মেইন হচ্ছে বাইং হাউস এবং গার্মেন্টস ফ্যাক্টরি। তা আমরা ওখানে বসে ফোনে অথবা অফিসিয়ালি আপনাদের কাছ থেকে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে, বিকাশে অথবা অফিসে ক্যাশ টাকা আপনাদের কাছ থেকে পেমেন্ট নেই। আর এই খাতুনগঞ্জের থেকে সব জায়গা থেকে একটা ভালো মাল খুঁজে আপনার ঠিকানায় কুরিয়ার করে পাঠিয়ে দিই। এটাই শুধুমাত্র আমরা গাইডের জগতে করি। তবে হেড অফিসে অথবা কোথাও আমরা নিজেরা গাইড রিজার্ভ করি না, যে আপনি এসে ওখান থেকে দেখে বেছে আপনারটা আপনি নিতে পারবেন। আর এইটুকুন যারা জানেন তারা আমাদের সাথে নন স্টপ ব্যবসা করেন, যারা জানেন না তারা ওই কোনো একটা ভিডিও দেখছেন পুরানো, যেহেতু 400-500 ভিডিও, কোন একটা ভিডিও দেখে ভালো লাগছে দৌড়াতে চলে আসছেন। তা আমি বলবো যে ভিডিও যদি দেখেনি তাহলে আমাদের চ্যানেলে ঢুকে গাইড লিখবেন, লেখার পরে গাইড সম্পর্কিত যতগুলো ভিডিও আছে সেগুলো বের হবে। ওখান থেকে সাবজেক্ট দেখে যেটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, শিক্ষণীয়, সেটা জেনে শুনে বুঝে শিখে তারপরে আমাদের কাছে আসবেন। তাতে আপনি উপকৃত হবেন, কারণ একই কথা কত মানুষের সাথে বলা সম্ভব। যার কারণে আমরা কি করি, এবং আজ বাদে কাল আমি যদি মারাও যদি যাই, আমার অবর্তমানে আপনারা যেন না ঠকেন। এই গাইডের ব্যবসাটাকে এতদিন বলা হতো জুয়ার মতো, যে গাইড খুলে যদি ভালো মাল পান, যদি লেগে যায় কপালে, তাহলে কোটিপতি, না হলে ফকিরনি। সেই যে একটা আধ্যাত্মিক একটা চিন্তা ভাবনা দিয়ে মানুষের কাছে গাইড বিক্রি করা হতো, ওইটাকে গ্রামাটিক্যাল ভাষায়, বৈজ্ঞানিক ভাষায়, ব্যবসার ভাষায়, গবেষণার ভাষায় এই বাংলাদেশ জন্মের পরের থেকে এই পর্যন্ত শুধুমাত্র আমি জোবায়েদ হোসেন এটা উন্মোচন করছি, এবং সাধারণের জন্য সহজ ভাষায়, যাতে ক্লাস 4-এ পড়া একটা বাচ্চাও এই ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারে। এবং কোনো ভাষা ইংরেজি দিয়ে অথবা আনকমন কোনোভাবে বলা না, খুব সহজ করে সবাইকে ধরায় দেওয়া, যেন একটা জেনারেশন তৈরি হয়, স্বচ্ছ জেনারেশন, সততার জেনারেশন। আর এর বাইরে আরও যদি সততা খুঁজেন তাহলে আপনাকে অন্য কোনো জায়গায় যেতে হবে। এর বাইরে আমার আর কোনো যোগ্যতা নাই। ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ, এবং আশা করি এই সামারি ভিডিও থেকে গাইড সম্পর্কে আপনাদের সব জানা হয়ে গেল, এবং আপনাদের কি কি মানসিক সমস্যা আছে, কি কি ভুল আছে, সেগুলো আপনারা সেখান থেকে শিখে নিলেন। ঠিক আছে, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। ও সরি, আরেকটা কথা বলতে ভুলে গেছি, গাইডের জগতে রিটার্নের ব্যবস্থা। গাইডের জগতে কোনো মাল রিটার্ন হয় না, যদি কিনা আপনি কুরিয়ার সার্ভিস থেকে মালটা রিসিভ করেন, এরপরে যে ওই গাইডটা রিটার্ন হবে না। মানে রিসিভ এমনি নর্মালি এখানে কোনো ব্যবসায়ী একটা মাল বিক্রি করার সাথে সাথে ওই মাল আর আপনার ফেরত নেবে না। প্রয়োজন আপনাকে মাল চেঞ্জ করে দিতে পারে তাৎক্ষণিকভাবে, কিন্তু মালটা নিয়ে আপনি বাসায় গেলেন, আবার আসলেন, এরপরে মাল চেঞ্জ করে দিবে না, কোনোভাবেই না। এবং এটা গাইডের জগতের রুলস গত 50 বছর ধরে, 60 বছর ধরে। সো অনেক সময় এমন হয় যে কুরিয়ারে অনেক চাপ, অনেক অর্ডারের চাপ, তখন দেখা গেছে একজন দিয়েছে কোট আর একজন দিয়েছে মনে করেন যে প্যান্ট। এখন প্যান্টটা কোটের ওখানে ভুল করে বুকিং হয়ে গেছে, অথবা কুরিয়ার সার্ভিসেরও এই ভুলগুলো হয়, যে কোটের বায়ারকে প্যান্টের বায়ারের কাছে দিয়েছে কোটের মালটা, আর যে প্যান্ট কিনতে চাইছিল তারা কোট দিয়ে দিচ্ছে। তো নিয়মটা হলো, আপনারা যখন কুরিয়ার সার্ভিসের থেকে মালটা ছাড়াবেন, সবার আগে যে মালটা দেখবেন, এক সাইড একটু খুলে দেখবেন যে মালটা আপনি যে কোট চাইছিলেন সে কোটই আছে কিনা, থাকলে মালটা ছাড়াই নিয়ে ব্যবসা করতে থাকবেন। কিন্তু আপনি মালটা যদি খুলে ফেলেন তখন তো আরও কিছু করা সম্ভব না। ঠিক আছে, আর নর্মালি এই খাতুনগঞ্জে অথবা গাইডের জগতে আমাদের কাছেও সেম, যে মাল কেনার পরে মালটা আর কোনো রিটার্ন হবে না। ঠিক আছে, সো এগুলো জেনে শুনে বুঝে ঠান্ডা মাথায় আপনারা কাজ করবেন, এবং সুন্দরভাবে কাজ করবেন, সম্পর্ক সুন্দর রেখে কাজ করবেন। তো যাই হোক,
এই ডেলিভারি কথাটাই তো লাস্ট পার্ট, এটা বলতে ভুলে গেছিলাম, এটার জন্য দুঃখিত। আশা করি এবার আপনাদের সব বোঝা শেষ। তো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।